আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 9 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পাগল হয়ে গেছিস ছোট? উনি আম্মা, বড় মানুষ, তুই বেয়াদবি কেন করছিস? মিদা বলল, আজকে বলতে দাও না আপা, 18 বছর ধরে জমিয়ে রেখেছি, এবার আমি ক্লান্ত। আম্মার কাছে আজ আমি জবাব চাই, পরে যা শাস্তি দিবে মাথা পেতে নেব। হামিদা বেগম জানেন না কি হয়েছে, কোন বিষয়ে এত তর্ক। হামিদা নেহার দিকে এগিয়ে গিয়ে বলল, বলতো নেহা কি হয়েছে, এমন করছে কেন তোর মা? নেহার বাহু চেপে ধরতে নেহা ব্যালেন্স হারিয়ে দেয়ালে ঠেসে গেল, মূর্তির নেই শুধু দাঁড়িয়ে রইল। তারপর বলল, আম্মা আপনি চুপ করে গেলেন কেন? বলুন নেহা, যেহেতু আপনার এত সমস্যার কারণ। ছোটবেলা বলতেন কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম, বড় করতাম না। আপনার শান্তির জন্য এতটুকু অনায়াসেই করতাম আমি আম্মা। নিখিল এবার চেঁচিয়ে উঠে বলল, ছোট মা? তাহমিদা বলল, কেন বারবার বাইরের মানুষের সামনে আমার মেয়েটাকে অপমান অপদস্থ করেন আম্মা? ওকে ছোট মানুষ, ওর মন নেই, ওর কষ্ট লাগে না আম্মা? আমার মেয়েটাকে প্রতিনিয়ত অপমান করে কি খুব শান্তি পান আম্মা? তাহমিদার সামনে তালে তালে কাঁদছেন। থেমে থেমে আবারও বললেন, আমার কোনো ছেলে সন্তান নেই দেখে আমার প্রতি আপনার অনেক খুব রাগ, তাই না আম্মা? বড় আপা মেজো আপার মতো ছেলে হয়নি দেখে ওই রাগটা আপনি আমার বাচ্চা মেয়েটার উপর ফালাচ্ছেন আম্মা। আপনার কি একটু মায়া হয় না ওর জন্য? আপনার চোখের কাটা হয়ে গেল এভাবে? বাড়ি থেকে বের করে দিতেন আম্মা, আমি আমার মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যেতাম, আপনি শান্তিতে থাকতেন। নেহা এবার ধমকের সুরে বলল, থামো মা। তাহমিদা বেগমের সব রাগ গিয়ে এবার পড়লো নেহার উপর। উনি রেগে তেরে গেলেন মেয়ের দিকে। নেহা মাকে একটা হাসি উপহার দিল বিনিময়ে। নেহাকে হাসতে দেখে প্রত্যেকটা ব্যক্তি অবাক হলো। মেয়েটা পাগল হয়ে যায়নি তো? আবার এত কিছুর মাঝে হাসছে কেন? তাহমিদা মেয়ের হাসি সহ্য হলো না, তার হাত টেনে নিজের হাতে নিয়ে বলল, আজ তোকে মেরে ফেলবো আমি নেহা, তোর জন্য আমার জীবনের সব অশান্তি, তোর মতো সন্তান জন্ম দেওয়ায় ভুল হয়েছে আমার। নেহা তাহমিদার হাত টেনে দাঁড় করালো, অতিশয় ভাঙ্গা গলায় বলল, যা খুশি করতে পারো মা, বাধা দিব না। একটা শেষ কাজ এখনো বাকি আছে, ওটা করে যাব। সেতারা বেগম বাখারা হয়ে পড়লেন। ছোট বৌমা এত রাগ তার প্রতি জমা রেখেছে। এগিয়ে দাঁড়ালো সেতারা বেগমের সামনে, নিজের হাতের দিকে একবার তাকিয়ে একটানে খুলে ফেললো হাতে থাকা চুড়িগুলো। নিখিল বিস্ময় ভরা নয়নে দেখলো নিজের নামের চিহ্ন কিভাবে নিজের থেকে আলাদা করলো তার প্রেয়সী। চুরি জোড়া হাতে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর বলল, যোগ্য ব্যক্তির হাতে পরিয়ে দিয়ে দাদি, তোমার নাতিকে মুক্ত করে দিলাম। নিখিলের মনের ভিতর কামড়ে ধরলো যেন কেউ। নেহার থেকে মুক্তি তার কাছে মৃত্যু সমান। মেয়েটার সম্পর্ক ছিন্ন করতে চাইলো, কি এমন ঘটেছে এখানে? তাহমিদা ফের টান দিলেন নেহার হাতে। সেতারা বেগম বলে উঠলেন, আমার প্রতি এত রাগ তোমার ছোট বৌমা, আমাকে না তুমি মা বলে ডাকো? তাহমিদা বেগমের কঠিন স্পষ্ট গলা। তারপর বলল, শাশুড়ি কোনোদিন মা হয় না, আর দাদি কোনোদিন ছেলের ঘরের নাতনিদের মন থেকে স্নেহ ভালোবাসা দেখায় না, তার জলজন্ত প্রমাণ আপনি আম্মা। নেহাকে টেনে হিস্ট্রের সাথে করে নিয়ে যাচ্ছে তাহমিদা। নেহা মাঝে মধ্যে ব্যথা পাচ্ছে, তবুও টু শব্দটি করলো না। তাহমিদা বেগমের পেছনে ছুটেছে হামিদা বেগম সহ সকলে। তাহমিদা নিজের ঘরে মেয়েকে ঢুকিয়ে ভিতর থেকে দরজা আটকে দিলেন। হামিদা বেগম নিখিলের দরজায় অনবরত ধাক্কা দিতে লাগলো। ভিতর থেকে তাহমিদা বেগম বললেন, যদি আজকে কেউ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছো তো আগে নেহাকে খুন করব, পরে নিজে গলায় ফাঁস লাগিয়ে দিব। হাত থেমে গেল নিখিলের। নেহার কথা ভেবে দরজার সাথে ঠেস দিয়ে মেঝেতে বসে পড়লো সে। নেহা শান্তভাবে বসে পড়লো খাটে। তাহমিদা বেগম রাগ দেখালেন না, শান্ত চোখে দেখলেন মেয়েকে। নেহা এসে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। তাহমিদা বেগমের কলিজায় যেন কেউ আঘাত করছে অনবরত। মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরলো তাহমিদা। তারপর বলল, মা বলো না কি করলে আমার কষ্টটা কমবে? আমার যে কলিজা ফেটে যাচ্ছে মা, আমাকে তুমি মেরে ফেলো মা, আমি শান্তি চাই, আমার এই অশান্তি আর ভালো লাগে না, আমি শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, বাঁচতে চাই, আমার দম বন্ধ লাগছে মা। আর এদিকে সকাল গড়িয়ে দুপুর গড়িয়েছে। নেহা বের হলো তাহমিদা বেগমের রুম থেকে। নিখিল তখনও বসে আছে দরজার পাশে। নেহাকে বের হতে দেখে ওর হাত ধরলো নিখিল, টেনে নিয়ে গেল নিজের সাথে। নেহা বলল, আপনি এখান থেকে চলে যান নিখিল ভাই, আমি একটু একা থাকতে চাই। নিখিল বলল, না, আগে তুই আমার প্রশ্নের উত্তর দে, টয়া কিছু বলেছে তোকে? নেহা বলল, না। নিখিলের মুখে টয়ার নামটাও সহ্য করতে পারলো না নেহা। আপনি চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো তার। তারপর বলল, কাঁদছিস কেন নেহা, বল না আমাকে কি হয়েছে, তা বললে বুঝবো কি করে? নেহা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে নিখিলের কলার চেপে ধরে বলল, আপনি কেন আমার সাথে এমনটা করলেন নিখিল ভাই? আমার দোষটা কি ছিল বলেন? আমি কি আপনাকে বলেছিলাম আমাকে ভালো মানুষই দেখান? তবে কেন দেখিয়েছেন? বলেছিলেন না ঘৃণা করেন, কোনো প্রকার সহানুভূতি দেখাতে পারবেন না, তবে কেন দেখালেন? আমি তো আশা করিনি কোনো কিছুই, কেন আগ বাড়িয়ে সব করলেন? কেন নাটক করলেন আমার সাথে নিখিল ভাই? আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? কেন আমার ফিলিংস নিয়ে খেললেন আপনি? টয়া যদি আপনার এতই যোগ্য হতো, এতই আপনি ওকে ভালোবাসতেন, তো আমাকে কেন বিয়ে করেছেন? কেন এসেছেন আমার জীবনে? কেন বলুন, কেন? উত্তর দিন, বলছি উত্তর দিন। নিখিল দিগ্ভ্রান্তের ন্যায় হয়ে পড়লো। নেহা তাকে ভুল বুঝছে, এর থেকে খারাপ আর কি হতে পারে? নিখিল নেহাকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, শান্ত হ প্লিজ, বোঝার চেষ্টা কর, এরকম কিছু। নেহা নিখিলকে এক ধাক্কায় সরিয়ে দিল। তারপর বলল, ওই নোংরা হাতে আমাকে একদম ছুঁয়ে দিবেন না আপনি, আপনার ছোঁয়াকে আমি ঘৃণা করি, একদম ছুবেন না আমারে, দূরে থাকুন, দূরে থাকুন বলছি, আমার সামনে আসবেন না আর। নিখিল দু কদম পিছিয়ে গেল, হৃদয়ে তীব্র যন্ত্রণা হচ্ছে তার। নেহা তার থেকে দূরত্ব চায়। নিখিল দেয়াল
দেয়ালে সজোরে একটা ঘুষি বসায়, দরজার শব্দ করে বন্ধ করে বেরিয়ে চলে যায় রুম থেকে। নেহা মেঝেতে বসে পড়ে পাগলের মতো নিজের চুল খামচে ধরে কান্না করতে থাকে। নেহা বলল, আপনি আমাকে এভাবে নিঃশেষ করে দিলেন কেন নিখিল ভাই? আপনাকে ভালোবাসাটাই কি আমার সবচেয়ে বড় ভুল, বড় কোনো অপরাধ? নেহা বুকে চিনচিন ব্যথা শুরু হলো। অতিরিক্ত রাগ কষ্টের ভার সইতে পারল না তার মন মস্তিষ্ক। স্বচ্ছ মেঝেতে লুটিয়ে পড়লো নেহার চিকন গরনের দেহটা। আর এদিকে বাড়ির ছোটা কাজের লোকের কিশোরী মেয়ে রুম্পা আজ মায়ের বদলে এসেছে। মেয়েটি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে এক কোনায়। এই বড় বাড়িতে এসেছে আজ প্রথম। সাধারণ গরিব পরিবারের মেয়ে সে। প্রথম দিন এসেই এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হবে বুঝতেই পারেনি। তার কাছে বড়লোক হওয়াটা স্বপ্নের মতোই। ভেবেছিল বড়লোকরা সবসময় সুখে শান্তিতে থাকে, কিন্তু আজ যা দেখলো তাতে এমন কিছু হওয়ার ইচ্ছাটাই শেষ হয়ে গেছে। হামিদা বেগম আর নিখিলের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি। নিখিল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি যা শুনেছো ওইটুকু নির্ভয়ে বলো, আমরা তোমাকে কিছু করবো না। তুমি তো আমার বোনের মতো, ভয় পেও না, ভাইকে নির্দ্বিধায় সব বলো। মেয়েটি কিছু ভরসা পেল। টয়া যখন নেহাকে ডেকেছে তখন থেকে সে সেখানে ছিল। সেতারা বেগমের ঘরের পাশের অংশ সে পরিষ্কার করছিল। মেয়েটা দাড়ি কমা সহ সবকিছু বলে দিয়েছে একদমে। নিখিলের রাগে কপালে শিরা ফুটে উঠল। হামিদা বেগম ছেলের উপরে রাগলেন উল্টো। ছেলের এই বিয়ে লুকানোর চক্করে এত কিছু হয়েছে। হামিদা বেগম রাগে দুঃখে চেঁচিয়ে উঠলেন নিখিলের উপর। তারপর বলল, তোর জন্য আমার সাজানো গোছানো সংসারটাই এমন সমস্যা হয়েছে নিখিল। আমি আগের মতো চাই, সবকিছু তুই যেভাবে ধ্বংস করেছিস ঠিক সেভাবে সব আগের মতো করে দিবি। যতক্ষণ না পারবি ততক্ষণ আমাকে মা বলে ডাকবি না। হামিদা বেগম হনহন করে চলে গেলেন। নিখিল মৃদু চেঁচিয়ে একবার ডাকলো, মা। নিখিল ছুটলো টয়ার রুমের দিকে। ওর সাথে বোঝাপড়া তো এখনো বাকি। নিখিল মেহমেদ চৌধুরীর বউ হওয়ার এত শখ এই মেয়ের। নিখিলকে নিজের ঘরে ঢুকতে দেখে ভয়ে হাতের সামনে গুছানো কাপড়গুলো পড়ে গেল নিচে। টয়া এটার ভয়ে পাচ্ছিল, তাই চুপচাপ চলে যাওয়ার কথাই ভেবেছে। নিখিল টয়ার দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন স্বরে বলল, চলে যাচ্ছিস? তা বিয়ে করবি না আমাকে? না করে চলে যাচ্ছিস যে বিয়ে করবি বলেই তো প্রথম দিন থেকে এত কিছু করলি। টয়া তরতর করে ঘামতে থাকলো। সে তো এরকম কিছু করতে চায়নি, বুঝতেও পারেনি সেতারা বেগমকে এই সামান্য কথা বললে বাড়িতে এত কিছু ঘটে যাবে। নিখিল বাড়ি কাঁপিয়ে এক ধমক দিল টয়াকে। তারপর বলল, ওই কথা বলছিস না কেন? উত্তর না দিলে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো আজ আমি। টয়া ভয়ে চুপসে গেল। নিখিল গিয়ে পরপর 5টা চড় মেরেছে টয়ার গালে। বৃষ্টির দরজা দাঁড়িয়ে চমকে উঠল। ভাইয়ের অগ্নিমূর্তির ন্যায় রূপে যেন জ্বলে যাবে সবকিছু। জেরিন সাব্বির সব বাড়ি ফিরেছে। বাড়ির পরিবেশ শান্ত দেখে বুঝেছে কোনো একটা গন্ডগোল আছে। দুজনে উপরে উঠে দাঁড়িয়ে পড়লো। টয়ার ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। রাগে তরতর করে কাঁপছে নিখিল। হিতাহিত জ্ঞান শূন্য ভুলে গেছে প্রায় সবকিছু। তারপর আবারও বলল, তুই কি মনে করেছিস নিখিল ভাই চুপ আছে মানে সে মেরুদণ্ডহীন পুরুষ? তাকে পেয়ে বসেছিস তুই। ওই দিনও তোকে সাবধান করেছিলাম নেহার থেকে দূরে থাক। তুই কি যেন জিজ্ঞেস করেছিস দাদিকে, নিখিল ভাইয়ের বউ হিসেবে কাকে মানাবে? তুই কি এসব বলার? নিখিল মেহমেদ জীবনের প্রথম ও শেষ নারী শুধু নেহানুর। বুঝতে পেরেছিস তুই? তোকে দেখেও ঘৃণায় গা গুলিয়ে আসছে। নিজেকে একটা মেয়ে কিভাবে দাবি করস তুই? তুই ছোট বাচ্চা এখনো বুঝতে পারস নাই? তোকে ঢাকঢুল পিটিয়ে জানাতে হবে নাকি? নিখিল শুধুই নেহার। তুই কি ভেবেছিস নেহার আমাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে নিলে আমি তোকে বিয়ে করব? সেতারা বেগম কেন, পুরো পৃথিবীর মান্যগণ্য ব্যক্তি এসে রিকোয়েস্ট করলেও নেহা ব্যতীত কাউকে আমি জীবনে জায়গা দিব না। শুধুমাত্র মেয়ে বলে তোকে এতদিন সম্মান দেখিয়েছি, কিন্তু তুই একটা কুত্তার লেজ, যা কোনোদিন সোজা হবে না। যদি ছেলে হতে আজ এখানেই মেরে পুঁতে দিতাম তোকে। নিখিল টয়াকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার গলা চেপে ধরে বলল, তুই কি যেন বলছিলি? কে দেখতে সুন্দর বেশি? নেহা যদি পুরা ঝলসানো পৃথিবীর সবচেয়ে কুৎসিত চেহারা নিয়েও আমার সামনে আসে, তবু আমি শুধু তাকেই বেছে নিব। শুনতে পেয়েছিস তুই? তোর জন্য আমার নেহা কষ্ট পেয়েছে। তোকে আমি খুন করে ফেলবো, মেরে ফেলবো একদম। টয়ার চোখ উল্টে যাওয়ার উপক্রম। সাব্বির নিখিলকে বাধা দিতেও পারছে না। হামিদা বেগম এসে টয়াকে ছাড়িয়ে নিল। নিখিল রাগে চুল খামছে ধরলো, তীব্র আক্রোশে ফেটে পড়ছে যেন। তারপর বলল, মা তুমি তোমার বোনের মেয়েকে এই বাড়ি থেকে এখনই যেতে বলো। এখন মানে এখন। ও যাতে কোনোদিন এই বাড়ির ত্রিসীমানায় না আসে। যদি ভুল করো পা বাড়াই তো খুদার কসম নিজ হাতে খুন করবো আমি। কাল নাগিনীটাকে সরাও আমার চোখের সামনে থেকে। হামিদা বেগম টয়াকে টেনে নিয়ে গেলেন এক প্রকার। বোনের মেয়ে এতটা নির্লজ্জ হবে জানলে ভুলেও আনতেন না বাড়িতে। তার কণ্ঠে স্পষ্ট রাগ। টয়াকে গাড়ি করে পাঠিয়ে দিলেন তিনি। কড়া ভাষায় বলে দিলেন, তোর মাকে সবকিছু জানাবো আমি। টয়া যাওয়ার পূর্বে হামিদা বেগমের পা জড়িয়ে ধরলেন, মিনতি করলেন যাতে তার মাকে কিছু না জানাই। সেতারা বেগম নিস্তব্ধ হয়ে বসে রইলেন নিজের ঘরে। নাক মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না। কি থেকে কি হয়ে গেল? বৃষ্টি দৌড়ে গেল নেহার অবস্থা দেখতে। মেয়েটার সাথে কথা পর্যন্ত বলতে পারেনি এখনো পর্যন্ত। জেরিন সাব্বির বৃষ্টিকে কিছু জিজ্ঞেস করার সময়ই পেল না। বৃষ্টি তার আগে ছুট লাগিয়েছে নেহার কাছে। বৃষ্টি নেহাকে মেঝেতে পড়ে থাকতে দেখেই গণবিদারী এক চিৎকার দিয়ে উঠল। নেহার হাত পা বরফের নেই জমে গেছে। জেরিন সাব্বির তার পেছনেই ছিল। নিখিল নিজেও চিৎকার শুনে দৌড়ে আসলো। নেহাকে এভাবে পড়ে থাকতে দেখে ছুটে গিয়ে বৃষ্টির পাশে বসে নেহার গালে হাত রাখলো। তারপর বলল, নেহা। নিখিলের কণ্ঠ কাঁপা, হাত কাঁপছে। নিখিল নেহার মাথা খুলে নিয়ে বলল, নেহা কথা বলছিস না কেন? নেহা কথা বলছি। বৃষ্টি ভাইয়ের করুণ অবস্থা দেখে কি করবে বুঝে উঠতে পারছে না। বৃষ্টি সাব্বিরকে বলল, সাব্বির ভাইয়া অ্যাম্বুলেন্স ফোন মারো, নেহাকে ডাক্তারের কাছে নিতে হবে। ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরো। নিখিল নেহাকে কুলে উঠিয়ে নিল। নেহার ফ্যাকাশে মুখটা নীলবর্ণ ধারণ করেছে।
তাহমিদা বেগম নেহার এমন অবস্থা দেখে সিঁড়ির গোড়ায় এসে নিজেও জ্ঞান হারালেন। হামিদা বেগম পড়লেন অথৈ জলে। এ কি হলো তার পরিবারের? সাহারা ছুটে এসে ধরলেন তাহমিদা বেগমকে। সেতারা বেগম বেরিয়ে এসে দেখলেন ছোট বউ আর নাতনির বেহাল দশা। ভিতরটা কেমন ধক করে উঠল। মনের ভিতর থেকে একটা কথাই কানে এসে ঠেকছে, সবকিছুর পেছনে শুধু তুই দায়ী সেতারা। তোর এই ছোট মন মানসিকতা, অপমান, নিজেকে কঠিন ধাঁচা আটকে রাখার ফল ভোগ করছে বাড়ির 2টি সদস্য। জেরিন আর তার বাবা চাচাদের হসপিটালে আসতে বলে গাড়িতে উঠে বসলো সবাই। ইমার্জেন্সিতে ভর্তি করা হলো মা মেয়েকে। হামিদা বেগমের প্রেশার কমেছে, দুর্বলতায় তিনি জ্ঞান হারিয়েছেন। নেহার খবর দিতে পারেননি ডাক্তার, ধারণা করেছেন প্যানিক অ্যাটাক করেছে নেহা। মস্তিষ্কে অধিক চাপ পড়ার ফলে জ্ঞান হারিয়েছে। হসপিটালে এসে পৌঁছেছে মিহির, শাহ আলম চৌধুরী, শহীদুল চৌধুরী, পেছনে মাহফুজ চৌধুরী। মিহির নিখিলকে খুঁজতে ব্যস্ত। নিখিল নিজের শরীরে ভার ছেড়ে দিয়ে দেয়ালে ঠেস দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মিহির নিখিলের কাঁধে হাত রাখলো। নিখিল চোখ বন্ধ করেই বলল, মিহির। মিহিরের হতাশ কণ্ঠ, চল আমার সাথে। নিখিল মিহিরের সাথে যেতে চাইলো না। মিহির টেনে নিয়ে গেল অনেকটা। শাহ আলম সহ বাকি দুইজনে সব শুনলো বৃষ্টির মুখে। শহীদুল চৌধুরী তপ্ত শ্বাস ছাড়লো। সে বড় বড়ই গম্ভীর প্রকৃতির মানুষ, চুপচাপ। নিজের স্ত্রীর কোনো অন্যায় খুঁজে পেলেন না তিনি। সে নিজেও মাকে অনেকবার না করেছে নেহা একটু ডান পিটে মেয়ে, কিন্তু মনের দিক দিয়ে তার মতো ভালো দুটো নেই। তার মাও কোনোদিন তার মেয়েকে কথা শোনাতে ছাড় দেননি। তাহমিদা প্রায়ই স্বামীর কাছে অভিযোগ তুলত, শুধু পরিবার থেকে আলাদা না হওয়ার জন্য পরিবারের সবার খুশির কথা চিন্তা করে স্ত্রীকে বোঝাতেন। কিন্তু আজ তার মায়ের জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ দুজন মানুষ নিথর হয়ে পড়ে আছেন। মেয়েটার মৃত্যুর সাথে তাল মিলিয়ে বাঁচা মরার লড়াই চালাচ্ছে। কি করে ক্ষমা করবে নিজের মাকে? বাবা মা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ দুজন মানুষ, তেমন স্ত্রী সন্তানও। বাবা মা সবসময় অন্যায় করতে থাকলে তা মেনে নেওয়াটা উচিত না। যদি স্ত্রীর কথা শুনতেন, প্রতিবাদ করতেন, তাহলে হয়তো আজ আর এদিন দেখা লাগতো না। তাহমিদা বেগমের জ্ঞান ফিরেছেন। তিনি উঠে সেলাইন হাত থেকে খুলে দৌড়ে বেরিয়ে আসলেন। শাড়ি পরিহিত মধ্যবয়স্ক নারী, একজন সম্মানিত গৃহিণী। যে মহিলা আজ অব্দি বড় ভাইয়ের মতো ভাসুরদের সামনে মাথার কাপড় ছাড়া আসেনি, তিনি আজ আঁচল ছেড়ে দিয়ে চুল ছাড়া অবস্থায় পাগলের নেই সবার সামনে এসে স্বামীর বাহু ঝাঁকিয়ে বলল, আমার মেয়েকে এনে দাও বলছি, মেয়েকে সুস্থ করে দাও, না হয় নিজেকে শেষ করে ফেলবো আমি। তোমরা সবাই আমার মেয়ের এই পরিস্থিতির জন্য দায়ী। কথা বলছো না কেন এখন? আমার একটাই সন্তান, তুমি জানো না ও চলে গেলে কাকে নিয়ে থাকবো আমি? শব্দ করে কেঁদে দিলেন এবার তাহমিদা। নিখিল এসে তাকে জড়িয়ে ধরলো, মাথায় হাত রেখে সান্ত্বনা দিচ্ছে। যেদিকে ওর নিজের ভিতরে এক উত্তাল সমুদ্র, পাত ভাঙা ঝড়ে নিজেই ভিতরে ভেঙে চুরমার হয়ে শেষ হয়ে যাচ্ছে। সে কিভাবে অন্য একজনকে সামলানোর ক্ষমতা রাখে? তবে পরিস্থিতি মানুষকে দিয়ে সব করিয়ে নেই। তাহমিদা বলল, তুই বল নিখিল, নেহা কথা বলছে না কেন? উঠে আসছে না কেন? আমার মেয়েটা তো কথা না বলে থাকে না, ওকে উঠতে বল না। তোর সব কথা তো শুনে, আজকেও শুনবে। যা বাবা, ডেকে দে না একটু। খিলের অতি ভাঙ্গা কণ্ঠ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না যেন। টেনে টেনে শ্বাস নিয়ে বলল, নেহা ঠিক হয়ে যাবে তো ছোট মা। সত্যি বলছি আমাদের নেহা অনেক স্ট্রং, তুমি জানো না? ঘুমিয়ে আছে তো। ঘুম ভাঙার পর যদি দেখে তুমি এভাবে কেঁদেছ, ওর কি ভালো লাগবে বলো? চোখ মুখ ফুলো না ছোট মা, তুমি ভালো মা না আমার? তাহমিদা এলোমেলো হাতে চোখ মুছলেন। কই, কাঁদছি না তো আমি, এই দেখ একদম কাঁদছি না আমি। শহীদুল চৌধুরী নিজে এবার কেঁদে দিলেন। শাহ আলম চৌধুরী জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। হামিদা একপাশে দাঁড়িয়ে চোখ মুছলেন। জেরিন, সাব্বির, বৃষ্টি একপাশে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। পরিবারের দুর্দশা যেন আর চোখে দেখা যাচ্ছে না। কিছু সময়ের ব্যবধানে সবকিছু এলোমেলো হয়ে পড়েছে। হামিদা বেগম বসলেন তাহমিদা বেগমের পাশে। নিখিল চুপচাপ উঠে গেল একপাশে। হসপিটালের বাইরে খোলা রাস্তাটার পাশে বেঞ্চটাতে বসে পড়লো সে। জীবনে সিগারেটের প্যাকেটটাও হাতে তুলে নিচ্ছে। রাস্তার পারে বসা চা বিক্রেতার কাছে সিগারেট দেখলো সে। হতাশার শ্বাস ফেলে তার থেকে একটা সিগারেট নিয়ে নিল। লাইটারের আগুনটার দিকে তাকালো কয়েক মিনিট। এই আগুনটার থেকেও শতগুণ বেশি নিজের ভিতরে জ্বলছে এখন। ঠোঁটের আগায় সিগারেটটা চেপে ধরতে মিহির ছু মেরে কেড়ে নিল ওটা, পায়ের নিচে ফেলে পিষে ফেললো। মিহির শান্ত কণ্ঠে ধমক দিল একটা। নিখিল ঠোঁট এলিয়ে হাসলো। মিহির পাশে বসে বলল, তুই তো এমন না, কেন করতে যাচ্ছিলি ওটা? নিখিল বলল, আমি কোনো বাউন্ডুলে মানুষ হতে পারলাম না, কোনো এক অগোছালো অনিয়ম প্রেমিক হতে পারলাম না। আমি এতটা নির্বুধ স্বার্থপর আর পাষাণ কেন হলাম মিহির? কাপুরুষের তকমাটা আজ নিজেকে ভীষণ দিতে ইচ্ছে যাচ্ছে। মিহির বলল, তুই কাপুরুষ হলে সুপুরুষ বলতে পৃথিবীতে আর কিছুই থাকবে না। নিখিল বলল, বন্ধু বলেছিস তো, কিন্তু আমার অন্তরাত্মা চেঁচিয়ে বলছে আমি এক ব্যর্থ মানুষ, একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ সন্তান। পরিবারের বড় সন্তান হয়ে জন্মানোটা ভীষণ রকম কঠিন। এত এত দায়িত্ব এদের, সবকিছুর মাঝে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও এদের কাছে থেকে যায় চির অধরা। ভাবছি কি জানিস, চলে যাব। মিহির বলল, নেহাকে ছেড়ে ভালো থাকবি তুই? নিখিল বলল, ও ভালো থাকবে, আমি কাছে থাকাকালীন তো কষ্ট ছাড়া কিছুই দিতে পারিনি। জোর করে বিয়ে করে ফেলেছি, ওর জীবনটা নষ্ট করে দিলাম। এর শাস্তি হিসেবে চিরকাল ওর থেকে দূরত্ব রেখে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাই। আমি কাউকে ভালোবাসার যোগ্যতাই রাখি না। নেহা ডিজার্ভ করে বেটার দেন মি। মিহির বলল, তোর থেকে বেশি ভালো নেহাকে কেউ বাসতে পারবে না। তুই যতটুকু ভালো নেহাকে বাসিস, ততটুকু হয়তো আমি তোর বোনকে বাসি না নিখিল। নেহা যদি তোকে ভালোবাসে, তারপরও কি তুই ওকে ছেড়ে চলে যাবি নিখিল? নিখিল বলল, আমি ওকে আগলে রাখতে পারলাম কই মিহির? দেখ কেমন করে আইসিইউর বেডে শুয়ে আছে। আমি কি পারছি ওর যন্ত্রণা কমাতে? উল্টো বাড়িয়ে দিচ্ছি। মিহির বলল, তোর রাগের মাঝে যে ভালোবাসা আছে, এটা লোকচক্ষুতে ধরা নাই পড়তে পারে। নেহার ভালোর জন্য তুই ওকে এভাবে বিয়ে করেছিস, না হয় ওই শয়তানটা নেহাকে নিজের ভোগের শিকার বানাতো। শত্রুদের চিনতে পারা এত সহজ নয় নিখিল, কিন্তু তুই পেরেছিস।
তোর থেকে যোগ্য স্বামী যোগ্য জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। নিখিল বলল, আমি ভুল করেছি মিহির, আমার লুকানো উচিত হয়নি। মিহির বলল, এখানেও তোর ভুল নেই নিখিল, পরিবার বাঁচাতে করেছিস তুই এটা। শহীদুল আঙ্কেল তো জানে, কেন নিজেকে ছোট করতে চাইছিস? নিখিল বলল, দায়িত্বের বেড়া জেলে আমার ভালোবাসার মানুষটা হারিয়ে যাচ্ছে মিহির। মিহির বলল, হারিয়ে যেতে দিবি কেন তুই? আমি জানি নিখিল কখনো নেহার ক্ষতি হতে দিতে পারে না, নেহাকে কষ্ট দিতে পারে না। আমার চেনা নিখিল মেহমেদ চৌধুরী কখনো পরিস্থিতির কাছে হেরে যায় না। তুই নিজেও জানিস এখন তোর কি করা উচিত। নিখিল বলল, দূরে যেতে চাইছেন মিসেস চৌধুরী, কিন্তু তাকে এখন আরো কাছে টেনে নেওয়ার সময় এসেছে, এটাই বুঝাতে চাইছিস তুই? মিহির গাল এলিয়ে হাসলো। এত এত কমপ্লিকেশন এই নিখিলের জীবনে তার থেকে ভালো কে জানে। শুধু একটাই সমস্যা, ওর অনুভূতি প্রকাশে ভীষণ কাঁচা ছেলেটা। তবে মহাশয় রাগের ক্ষেত্রে পিএইচডি করে রেখেছে। মানুষ আসলে সব দিক দিয়ে পারফেক্ট হয় না, অনুভূতি প্রকাশ করার প্রয়োজন হয় না যদি অপর ব্যক্তিটা মন পড়তে জানে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই।